আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সি প্রোগ্রামিং এর পর্ব 1 এর অর্থাৎ ইন্ট্রোডাকশন পর্বে আমরা 4 নম্বর টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে স্ট্রাকচার অফ সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং এর যে বেসিক স্ট্রাকচার আছে সেটা নিয়ে কথা বলবো। তো চলুন আমরা আজকে সরাসরি প্র্যাকটিক্যালি দেখব। আমরা কোড ব্লকটা ওপেন করে নেই। তো আমরা কোড ব্লকটা ওপেন করে নিলাম। কোড ব্লকসটা ওপেন করার পরে আমরা এখানে স্টার্ট হেয়ার যে উইন্ডোটা আছে সেটা আমরা কেটে দিলাম এবং আমরা একটা সি ফাইল তৈরি করব। তো সি ফাইলটা আমরা এর আগের ভিডিওতে দেখলাম যে এখানে ফাইল থেকে গিয়ে নিউ প্রজেক্টে গিয়ে তারপর আমরা ফাইলটা তৈরি করেছি। আজকে আমরা সরাসরি আমাদের যে ডেস্কটপ আছে ডেস্কটপের ভিতরে অথবা একটা ফোল্ডারের ভিতরে ফাইলটা ম্যানুয়ালি তৈরি করে তারপর এখানে ওপেন করব। আমরা চলে আসবো সরাসরি আমাদের ডেস্কটপ স্ক্রিনে আসার পরে আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। তো ফোল্ডার ক্রিয়েট করে নেওয়াটা আসলে গুড প্র্যাকটিস। আপনি ফোল্ডার না ক্রিয়েট করে সরাসরি ডেস্কটপে রাখতে পারবেন ফাইলটা, কিন্তু আসলে এটা দেখতে খারাপ দেখা যায়। যার জন্য আমরা এখানে ডেস্কটপে ফোল্ডার ক্রিয়েট করে নিব। তো আমি ক্লাস 1 নাম দিতেছি, CLASS ক্লাস 1 নাম দিয়ে এখানে আমরা এটার ভিতরে একটা ফাইল ক্রিয়েট করব। আমি লিনাক্স পিসিতে থাকার কারণে আমি সরাসরি রাইট বাটন ক্লিক করে ফাইলটা ক্রিয়েট করতে পারতেছি না, মানে ফাইলটা ক্রিয়েট করতেছি না। আমি এখানে টার্মিনালটা ওপেন করে ফাইলটা ক্রিয়েট করতেছি, কারণ ওই অপশনটা আমার এখানে ডিসেবল করা আছে। আপনারা যখন উইন্ডোজ পিসিতে হবেন তখন রাইট বাটন ক্লিক করে একটা টেক্সট ফাইল নিয়ে নেবেন। তারপরে সেই টেক্সট ফাইলের ভিতরে আপনার লাস্টে যে ডট টেক্সটটা আছে সেটা কেটে দিয়ে জাস্ট ডট সি করে দিবেন, অর্থাৎ এক্সটেনশনটা কেটে দিয়ে আপনি সেখানে এক্সটেনশনটা দিয়ে দিবেন ডট সি। তাহলে আপনাদের ফাইলটা কিন্তু সি ফাইল তৈরি হয়ে যাবে। অথবা আপনারা কোড ব্লকস দিয়েও করতে পারেন। তো আমি এখানে জাস্ট টার্মিনাল ইউজ করে কাজ করব। TOUCH টাচ টেক্সট ডট সি, বা আমি ফাইলের নাম দিব ক্লাস 1, অথবা আমি ক্লাসের নাম দিব ক্লাস 1 CLASS ক্লাস 1 ডট সি। এই শেষে অবশ্যই ডট সি আপনাদের থাকতে হবে। এই বিষয়টা না থাকলে কিন্তু আপনাদের ফাইলটা সি ফাইলে তৈরি হবে না। তো আমি এন্টার দিয়ে ফাইলটাকে ক্রিয়েট করে ফেললাম। এখন আমাদেরকে ফাইলটাকে কোড ব্লকস ওপেন করতে হবে। দেখেন, এই ফাইলটার কিন্তু শেষে ডট সি যে এক্সটেনশন আছে সেটা কিন্তু আছে। তো আপনাদের ফাইলের শেষে কিন্তু ডট সি এক্সটেনশন থাকতে হবে, না হলে কিন্তু আপনাদের ফাইলটা কাজ করবে না। সেটা একটা নর্মাল টেক্সট ফাইল হয়ে থাকবে বা অন্য কোনো ফাইল ফরম্যাট হয়ে থাকবে। সেই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল করবেন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমি কোড ব্লকটাকে ওপেন করে এই ফোল্ডারটাকে আমি সরাসরি এখানে নিয়ে আসব। এই ফোল্ডারটা বলতে এই ফাইলটাকে, আপনি চাইলে ফোল্ডারটাকেও নিয়ে আসতে পারেন। তো আমি সরাসরি ফাইলটাকে নিয়ে আসবো, এখানে এসে আমরা টান দিয়ে ছেড়ে দিব। ওকে, অথবা আমরা এখানে রাইট বাটন ক্লিক করেও সেম কাজটা করতে পারি। রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ দিয়ে আমরা আমাদের যে কোড ব্লকসটা আছে সেটা সিলেক্ট করে দিলেও কিন্তু হয়ে যাবে। তো অলরেডি যেহেতু আমার এখানে এটা সেট করা আছে, তো দ্বিতীয়বার আমি আর এখানে করতে চাচ্ছি না। তো আমাদের এখানে কিন্তু ক্লাস 1 ডট সি নামে যে ফাইলটা আছে সেটা কিন্তু আমাদের এই কোড ব্লকসের এরিয়াতে চলে আসছে। আর এটা কিন্তু আমাদের টেক্সট এডিটর। এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারবো। এই পার্টটা আমাদের টেক্সট এডিটরের পার্ট। এর আগে কিন্তু আমরা বলছি যে ম্যানেজমেন্টের কাজ কি, বা তারপর লগ অ্যান্ড আদার্সের কাজ কি। তো আজকে আমরা এই টেক্সট এডিটর নিয়ে কাজ করব, অর্থাৎ টেক্সট এডিটরে এখানে আমরা টেক্সট লিখব এবং ফরম্যাটিং করব ইত্যাদি বিষয়গুলো আমরা দেখব। তো প্রথমত আমরা এটাকে জুম করে নেব। জুম করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে মাউসের হোয়াইলটা যখন আপনি সামনে পিছনে ঘোরাবেন তাহলে কিন্তু এটা বড় ছোট হবে। বড় ছোট বলতে জুম ইন এবং জুম আউট হবে। তো আমরা এটাকে জুম ইন করে নিলাম এবং আমরা সি এর যে বেসিক স্ট্রাকচার আছে সেটা আমরা লিখে ফেলবো। তো সি এর যে বেসিক স্ট্রাকচার সেটা কি আমরা একটু দেখি। প্রথমত আমরা লিখব ইনক্লুড stdio.h include std library.h। এই দুটো ইনক্লুড ফাইল, অর্থাৎ আমরা আমাদের এই সি ফাইলের সাথে, অর্থাৎ ক্লাস 1 ডট সি যে ফাইলটা আছে সেটার সাথে আমি দুইটা ফাইল ইনক্লুড করেছি, মানে যুক্ত করেছি অথবা লিঙ্ক করেছি। কেন করেছি সেটা যে এই যে আমার ফাইল আমি কাজ করব বা সি প্রোগ্রামটা কাজ করবে কিভাবে করবে, তার যে প্যাটার্নগুলো, তার যে লাইব্রেরি ফাইলগুলো, তার যে ইনপুট আউটপুটের ফাংশনালিটিগুলো, সেগুলো এই দুইটা ফাইলের ভিতরে আছে। তো আমি একটু পরে এই দুইটা ফাইল নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতেছি। তো আমরা এটা লিখে ফেলি। তারপর লিখতে হবে ইন্টিজার মেইন, তারপর প্রথম বন্ধনী, তারপর সেকেন্ড বন্ধনী দিয়ে আপনাদেরকে শুরু করতে হবে এবং তার ভিতরে রিটার্ন 0
দিয়ে শেষ করতে হবে। এটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচার। এটাকে আপনাকে যেভাবেই হোক মনে রাখতে হবে। এখানে আপনাকে মুখস্থ করার দরকার নাই, জাস্ট আপনি বুঝে বুঝে লিখলেই হবে। প্রথমত হচ্ছে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এখানে ইনক্লুড স্টুডিও ডট এইচ, এসটিডিআইও মানে হচ্ছে যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, অর্থাৎ আপনার এই প্রোগ্রামটা, আপনার এই ফাইলটা, এটার ভিতরে বিভিন্ন ধরনের ইনপুট আউটপুটের কাজ থাকতে পারে। তো ইনপুট আউটপুটের কাজ যদি থাকে তাহলে সেটা কীভাবে কাজ করবে, এই যে হেডার ফাইলটা আছে stdio ডট এইচ, এই হেডার ফাইলের ভিতরে এই ধরনের ফাংশনালিটি লেখা আছে বা হচ্ছে সেখানে সেই ধরনের সিস্টেম তৈরি করা আছে। তো আপনাকে এই ইনক্লুড ফাইলটা যখন আপনি ইউজ করবেন, আপনি যখন এই ইনক্লুড ফাইলটা ইউজ করবেন তাহলে আপনি ওই কাজগুলো করতে পারবেন, অর্থাৎ ইনপুট আউটপুট রিলেটেড যে কাজগুলো আপনি করবেন, ফাংশনগুলো লিখবেন আপনি, সেগুলো সেখান থেকে কাজ করবে। তার পরবর্তীতে হচ্ছে stdlib ডট এইচ মানে হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ডট এইচ, এটা একটা হেডার ফাইল, দুইটাই হেডার ফাইল। এই দুইটা হেডার ফাইলের একটার হেডার ফাইলের কাজ হচ্ছে ইনপুট আউটপুট, আর std লাইব্রেরি এই হেডার ফাইলের কাজ হচ্ছে কোনো একটা লাইব্রেরি ফাইল যখন আপনি ইউজ করবেন সেই লাইব্রেরি ফাইল ইউজ করতে সে সহায়তা করবে এবং হচ্ছে সেখান থেকে কাজ করবে। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে মূলত আমাদের এই যে ডট সি ফাইলের ভিতরে আমরা দুইটা কিন্তু হেডার ফাইল ইনক্লুড করে দিলাম। এর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন এখানে বিভিন্ন কাজ করব, ফাংশনালিটি নিয়ে কাজ করব, সেই ফাংশনালিটিগুলো যাতে করে এখান থেকে কাজ করে, মানে এগুলা তৈরি করা আছে অলরেডি তাদের লাইব্রেরি ফাইলের ভিতরে বা তাদের হেডার ফাইলের ভিতরে, আমাকে সেগুলো নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, সেগুলো এখান থেকে এসে কাজ করবে। ওকে, তো আমরা হচ্ছে ইনপুট আউটপুটের জন্য আমরা এখানে জাস্ট একটা প্রিন্টএফ দিয়ে রাখি, প্রিন্টএফ। এটা দিয়ে মূলত হচ্ছে আমরা আউটপুটে কোনো একটা টেক্সট বা কোনো আমাদের কাঙ্ক্ষিত কোনো আউটপুট পাবো। তো প্রথম হচ্ছে আমরা এখানে জাস্ট একটা জিনিস প্রিন্ট করতেছি বা একটা টেক্সট প্রিন্ট করতেছি, বাংলাদেশ, BANG বাংলাদেশ, এই লেখাটা হচ্ছে আমরা আউটপুটে দেখাবো। তো এই লেখাটা আউটপুটে দেখাইতে হলে আমাদেরকে অবশ্যই এই প্রিন্টএফ লিখে ডবল কোটেশনের ভিতরে দিয়ে শুরু করতে হবে এবং শেষে হচ্ছে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। এবং আমরা হচ্ছে এটাকে রান করে দেখলাম। তো আমরা যদি এটাকে রান করি, অর্থাৎ বিল্ড এবং রান দুইটা একসাথে করলাম, তো আমরা যখন এখানে বিল্ড এবং রান করলাম তখন কিন্তু বাংলাদেশ লেখাটা কিন্তু আউটপুটে চলে আসছে। তার মানে আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি রান হয়েছে। এবং আমরা যদি এখানে বিল্ড মেসেজটা একটু খেয়াল করি, দেখব যে আমাদের এখানে ফাইলটা বিল্ড হয়েছে এবং হচ্ছে কোনো ধরনের এরর নাই, কোনো ওয়ার্নিং নেই, এবং 0 মিনিটস 0 সেকেন্ড মানে 0 সেকেন্ডের ভিতরে, মিলি সেকেন্ডের ভিতরে এটা কিন্তু রান হয়ে গেছে। প্রথমত হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, যখন আমরা কোনো একটা প্রোগ্রাম রান করব সেটাকে আমরা প্রথমত বিল্ড করব, তার পরবর্তীতে সেটাকে রান করব। প্রথমত বিল্ড কেন, আমরা কিন্তু এর আগে যে স্লাইডে দেখেছিলাম যে আমাদের প্রোগ্রামটা সোর্স কোড লেখার পরে প্রোগ্রামটা বিল্ড হয়, তারপর হচ্ছে প্রোগ্রামটাকে রান করাইতে হয়। তো এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে প্রথমত প্রোগ্রামে যদি কোথাও ভুল থাকে, যেমন আমার এখানে একটা ভুল আছে এই প্রোগ্রামের ভিতরে, ধরেন এটা একটা ভুল, আমি বন্ধনী শুরু করলাম কিন্তু শেষ করলাম না, এটা কিন্তু একটা প্রোগ্রামের ভুল। তো এই ভুলটা যদি আমার করে থাকি বা এই ভুলটা যদি আমি করে থাকি, তাহলে আমি যদি বিল্ড করি, বিল্ড অবস্থায় কিন্তু আমার প্রোগ্রামে কোথায় ভুল আছে সেই বিষয়টা আমি ধরতে পারবো। যদি আমি সরাসরি বিল্ড এবং রান একসাথে দিয়ে দিই দুইটা, সেটাতেও কাজ করবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার প্রোগ্রামটা যদি অনেক বড় হয়, অর্থাৎ 1000 লাইনের কোড হয়, সেক্ষেত্রে আমাকে প্রথমত বিল্ড দিয়ে দেখতে হবে যে প্রোগ্রামের কোথাও কি ভুল টুটি আছে কিনা বা আমার প্রোগ্রামটা সাকসেসফুলি বিল্ড হচ্ছে কিনা। যদি সাকসেসফুলি বিল্ড না হয় তাহলে কিন্তু আমাকে বুঝতে হবে যে কোথাও না সমস্যা আছে, তাহলে বুঝতে হবে যে কোথাও না কোথাও সমস্যা আছে। এবং আমি যদি আমার বিল্ড মেসেজটা চেক করি, দেখবো যে এখানে আমার কোথায় সমস্যা আছে, কত নম্বর লাইনে সমস্যা আছে, সেই বিষয়গুলো কিন্তু সে দেখিয়ে দিবে। তো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে 6 নম্বর লাইনে সমস্যা আছে এবং হচ্ছে সেখানে বলতেছে যে সে একটা প্রথম বন্ধনী ক্লোজিং পার্টটা সে হচ্ছে এটা এক্সপেক্ট করতেছে। তো সে এখানে যেহেতু এটা এক্সপেক্টেড চাচ্ছে, সে যেহেতু এখানে এটা এক্সপেক্টেড, তার মানে আমাদেরকে এটা দিয়ে দিতে হবে, নাহলে সে কিন্তু এরর দিয়ে দিবে। তো এই জন্য হচ্ছে আমাদেরকে প্রথমত বিল্ড করে দেখতে হবে প্রোগ্রামটা। তো আমরা একটু স্লাইডে চলে আসি আবার। স্লাইডে আমরা কিন্তু এর আগের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, স্লাইডে কিন্তু সি প্রোগ্রামিংয়ের যে ফ্লোটা সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। তো সি প্রোগ্রামিংয়ের ফ্লোটা যদি আমরা একটু খেয়াল করি, আমরা প্রথমে হচ্ছে এখানে রাইট সোর্স কোড, আমরা কিন্তু এখানে কোড কিন্তু প্রথমে লিখলাম আমাদের এডিটরে, পরবর্তীতে সেটাকে আমরা বিল্ড করলাম। ওই যে আমাদের এখানে যে এখানে যে বাটনটা, এই যে বিল্ড বাটনটা, অর্থাৎ বিল্ড করার জন্য যে বাটনটা আছে, সেই বাটনটা প্রথমত আমরা যখন বিল্ড বাটনে ক্লিক করি, তাহলে সে এই 3টে স্টেপ
শেষ করে, অর্থাৎ প্রি প্রসেস করে, কম্পাইল করে এবং হচ্ছে লিঙ্ক এডিট করে। তার পরবর্তীতে যখন আমি এখানে রানে ক্লিক করি তখন হচ্ছে সে বাকি দুইটা স্টেপ কমপ্লিট করে, সেটা হচ্ছে যে লোড এবং এক্সিকিউট। তার মানে হচ্ছে প্রোগ্রামটা রান হয়। তাহলে আমরা যদি একসাথে বিল্ড এবং রান দুইটাই দিয়ে দিই তাও কাজ করবে, কোনো সমস্যা নেই। কিন্তু দুইটাই দিয়ে দিলে দেখেন অনেকগুলো প্রসেস সে শেষ করে এসে সে তার পরবর্তীতে সেটা আউটপুটে দেখাচ্ছে বা হচ্ছে আউটপুটে দেখাবে। কিন্তু তার আগে যদি আমি জাস্ট বিল্ড করে দেখি যে আমার প্রোগ্রামে কোনো ভুল আছে কি না, তাহলে সেখানে আমার প্রোগ্রামটা থেমে গেলো, আমাকে আর লোড এবং হচ্ছে এক্সিকিউট করার প্রয়োজন পড়লো না। তো এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সবসময় আমরা যখন কোনো প্রোগ্রাম লিখবো সেই প্রোগ্রামটা প্রথম অবস্থায় আমরা বিল্ড করব এবং তার পরবর্তীতে সেটাকে হচ্ছে রান করব। পরবর্তীতে সি প্রোগ্রামিংয়ের যে অংশ আছে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। দেখেন এখানে হচ্ছে আমরা ইন্টিজার মেইন প্রথম বন্ধনী শুরু এবং হচ্ছে প্রথম বন্ধনী শেষ এবং সেকেন্ড বন্ধনী শুরু এবং সেকেন্ড বন্ধনী শেষ, এরকম একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। তো মূলত হচ্ছে এটা একটা ফাংশন, এটাকে বলে মেইন ফাংশন। সি প্রোগ্রামিং সবসময় এই মেইন ফাংশন থেকে কাজ করে, সে কিন্তু অন্য কোথাও থেকে কাজ করে না, সে সবসময় মেইন ফাংশন থেকে কাজ করে। এই মেইন ফাংশনটা কিন্তু একটা বিল্ড ইন ফাংশন, অর্থাৎ আমাদের সি প্রোগ্রামিং সে নিজেই এটা তৈরি করে রাখছে এবং এখান থেকে সে কীভাবে কাজ করবে সেখানে বলা আছে। তো সেই বিষয়টা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে সি প্রোগ্রামিং এই মেইন ফাংশন ছাড়া কিন্তু কাজ করে না। এবং আমরা যখন কোনো কিছু লিখবো সেটা হচ্ছে যে সেকেন্ড বন্ধনী যেখানে শুরু হয়েছে এবং যেখানে শেষ হয়েছে তার ভিতরে লিখতে হবে, আর রিটার্নের উপরে লিখতে হবে। আর রিটার্ন জিরোটা আমরা সবসময় দেবো। রিটার্ন জিরোটা দেওয়ার মূল কারণটা হচ্ছে যে আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি এক্সিকিউট হয়ে ফিরে আসছে কিনা সেই বিষয়টা কনফার্ম করার জন্য হচ্ছে রিটার্ন জিরোটা দেওয়া হয়। তো বর্তমানে আধুনিক যে কম্পাইলারগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা রিটার্ন জিরোটা না দিলেও চলে, সে অটোমেটিক কিন্তু এটা নিয়ে নেয়। কিন্তু আমাদেরকে রিটার্ন জিরোটা দিয়ে কাজ করাটাই হচ্ছে বেটার। আর খেয়াল করতে হবে যে লাইনের শেষে সেমিকলনটা আছে কিনা। সি প্রোগ্রামিংয়ের কমন মিস্টেকটা হচ্ছে যে আমরা প্রথমত সেমিকলন দিতে ভুল করি, এই জিনিসটা কিন্তু করা যাবে না। সি প্রোগ্রামিংয়ে আপনি কোনো ছোট্ট একটা বিষয় যদি ভুল করেন সেটা কিন্তু আর কাজ করবে না। যদি আমি ধরেন এখানে সেমিকলনটা দিলাম না, সেটা কিন্তু আর কাজ করবে না, সাথে সাথে আমাদের এখানে এরর দিয়ে দিবে। দেখেন আমরা যদি এটাকে বিল্ড করতে যাই সাথে সাথে কিন্তু এটাকে এরর দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। দেখেন এখানে কিন্তু সে এরর দিচ্ছে। তো এই কাজটা আমরা এই কাজটা আমরা করব না। সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে কোন লাইনের শেষে হচ্ছে আমাদের সেমিকোলন আছে, সেই সেমিকোলনটা আমাদেরকে দিয়ে দিতে হবে। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা রিটার্ন জিরোটা সবসময় ইউজ করব এবং এটা হচ্ছে গুড প্র্যাকটিস। আবার চাইলে নাও ইউজ করতে পারেন, এটা অটোমেটিক কিন্তু কম্পাইলার ডিটেক্ট করে নেয় যে এখানে একটা রিটার্ন জিরো আছে। যদি রিটার্ন জিরো না হয়ে রিটার্ন ওয়ান অথবা -1 হইতো তাহলে তার মানে বুঝতে যে আমার প্রোগ্রাম কোথাও কোনো ভুল ত্রুটি আছে বা কোথাও কোনো এরর আছে। তো মূলত হচ্ছে রিটার্ন জিরো দিয়ে আমরা কনফার্ম হই যে আমাদের যে প্রোগ্রামটা সেটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। আর আমরা যখন কোনো কিছু লিখব সেটা সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। এখানে আমরা প্রিন্টএফ থেকে শুরু করে আমাদের যাবতীয় যে প্রোগ্রামগুলো আছে সবগুলো কিন্তু এখানেই লিখব। আরেকটা বিষয় সেটা আমরা দেখে আসি। আমরা কিন্তু একটু আগে সি প্রোগ্রামিংয়ের যে ফ্লো চার্টটা সেটা কিন্তু দেখেছি। তো সি প্রোগ্রামিংয়ের ফ্লো চার্টে কিন্তু আমাদের এরকম ছিল যে যখন আমরা আইডিইতে কোড লিখতেছি, কোড লেখার পরে আমাদের এখানে হেডার ফাইলগুলো যুক্ত হচ্ছে এবং প্রি প্রসেসরে যাচ্ছে, প্রি প্রসেসর থেকে আমাদের এখানে কম্পাইলারে যাচ্ছে এবং কম্পাইলার থেকে সেটা লিঙ্কারে যাচ্ছে। তো লিঙ্কারে যাওয়ার সময় অর্থাৎ কম্পাইল হয়ে কোডটা লিঙ্কারে যাওয়ার সময় আমাদের এখানে কিন্তু অবজেক্ট ফাইল থাকে, এই যে .obj বা হচ্ছে .o ফাইল তৈরি হয়। তো সেটা কি আমাদের ফাইলের ভিতরে আদৌ তৈরি হচ্ছে কিনা সেই বিষয়টা আমরা দেখব। তো সেটা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা আমাদের ডেস্কটপে চলে আসব। এই ডেস্কটপে এসে আমরা আমাদের ক্লাস 1 নামে যে ফাইলটা আছে সেটাকে ওপেন করব। তো সেটা ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে একটা class1.o নামে একটা ফাইল তৈরি হয়েছে। তার মানে এটা হচ্ছে যে অবজেক্ট ফাইল। এই ফাইলটাই মূলত অবজেক্ট ফাইল। আমরা কিন্তু আমাদের এই সি এর যে ফ্লোটা ছিল, অর্থাৎ সি প্রোগ্রামিংয়ের যে ফ্লোটা ছিল সেই ফ্লোতে কিন্তু আমরা সেটা দেখেছি যে একটা অবজেক্ট ফাইল ক্রিয়েট হয়। তো এখানেও কিন্তু সেই অবজেক্ট ফাইলটা ক্রিয়েট হয়েছে এবং এই ফাইলটা হচ্ছে মূলত এক্সিকিউট ফাইল বা প্রোগ্রামটাকে চালানোর জন্য, সে এক্সিকিউট করার জন্য সেই ফাইলটা হচ্ছে এটা। তো এই তিনটা ফাইলের সমন্বয়ে কিন্তু আমাদের প্রোগ্রামটা চলতেছে। তো আমরা কিন্তু অনেক সময় আমাদের কনফিউশনে থাকে আসলে অবজেক্ট ফাইল কোনটা বা অবজেক্ট ফাইল কি আসলে ক্রিয়েট হয় কিনা।
এবং হচ্ছে 3টা ফাইল কেন ক্রিয়েট হবে বা 3টা ফাইলে ক্রিয়েট হওয়ার কারণটা কী। তো সেই বিষয়টা আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দিলাম, যাতে করে আপনাদের ভিতরে কোনো ধরনের কনফিউশন না থাকে। তো আজকে হচ্ছে এই পর্যন্তই থাকুক। আমরা হচ্ছে নেক্সট হচ্ছে আরও বিশালভাবে আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।